নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা সকলেই জানেন গতকাল গিয়েছিলেন হাইকোর্টে, এবং হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে কেওয়াস সৃষ্টি হয়েছিল সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু ওই যে হাইকোর্ট, সেই হাইকোর্টের ভেতরে হলোটা কি? অন্দরমহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন যে রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং বুলডোজার আইন, সেই আইনের বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে হাইকোর্টের দরবারে গিয়েছিলেন, হাইকোর্ট থেকে কি নির্দেশিকা এলো এই সমস্ত কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের সেই নির্দেশিকাকে সামনে রেখে প্রেস কনফারেন্স করলেন, এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এই রাজ্যের যে পুলিশ আধিকারিকরা রয়েছে তাদেরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে চরম হুঁশিয়ারি দিলেন। আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের রেজাল্ট বেরোনোর প্রায় 10 দিন পরে এই জনসমক্ষে প্রকাশ্যে এসে তিনি ভিডিও বার্তা দিয়েছেন তার কর্মীদের জন্য, এবং সকল কর্মীদেরকে বলেছেন কি ভিডিও বার্তায়, আমি আপনাদেরকে সেই ভিডিওর কিছু অংশ দেখাবো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার কর্মীদেরকে এই ভিডিও বার্তা দিচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকা এতদিন কিছু মালাই খাওয়া, চেটে পুটে নেওয়া সুবিধাবাদী ব্যক্তি, তাদের যে ভিডিও প্রকাশ সেটা দেখলে আপনারা লজ্জিত হয়ে যাবেন। আর সাথে সাথে এই এপিসোডে আমি দেখাবো আজকে বিধানসভার ভিতরের অন্দরমহলের কিছু ঘটনা, যেখানে আজকে এই মুহূর্তে যখন ভিডিও শুট করছি তখন বিধানসভার অধিবেশন চলছে। আর প্রথম অধিবেশনেই দেখা গেল বিরোধী এবং শাসকের মধ্যে এক লড়াই। এই লড়াইয়ের মধ্যে বিরোধী তৃণমূল কংগ্রেস বিধানসভা ছেড়ে ওয়াকআউট করলো, এবং ওয়াকআউট করার আগে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং শাসক দলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে যে বাগবিতণ্ডা হলো সেটা থাকবে আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখিয়ে। সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাব তিলজলাতে। তিলজলায় আপনারা জানেন যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই অগ্নিকাণ্ড ঘটার 24 ঘন্টার মধ্যেই বর্তমান শাসক দল বুলডোজার চালানোর নির্দেশ দিয়েছে, এবং সেখানে একাধিক পরিবার আজকে রাস্তায় কান্নাকাটি করছে, যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং এই কান্নাকাটি যারা করছে তাদের উদ্দেশ্যে বার্তা নিয়ে পৌঁছেছিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বললেন তিনি সেখান থেকে গিয়ে, সেইটাও আমি আপনাদেরকে আজকের এই এপিসোডে দেখাবো। আর এদিকে রাজ্যে যখন এই সমস্ত চলছে, রাজ্যের রাজনীতিতে যখন এত কিছু চলছে, তখন মধ্যবিত্ত, সেই মধ্যবিত্তদের কিন্তু মার আটকালো না। কারণ মধ্যবিত্তরা হচ্ছে সব থেকে বড় ফুটবল। যে রাজনৈতিক দলই আসুক, একবার এদিকে তাদেরকে গড়াতে হয়, একবার এদিকে তাদেরকে গড়াতে হয়। কারণ এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম আবার কেন্দ্রীয় সরকার বাড়িয়ে ফেললো, এবং পেট্রোল ডিজেলের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়বে। সমস্ত কিছু আলোচনা আজকের এই এপিসোডে আপনাদের সঙ্গে করব। তার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং এই যে কিউআর কোডটি দেখছেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের, এই কিউআর কোডটি স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলুন প্রথমে যাওয়া যাক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কারণ গতকাল আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালোকোট পরে পৌঁছে গিয়েছিলেন হাইকোর্টে। যদিও এটা নিয়ে পরবর্তীকালে বিতর্কের সৃষ্টি হয়, কারণ আইন মোতাবেক শোনা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি 5 বছরের বেশি প্র্যাকটিসে না থাকে আইনজীবী হিসাবে, তাহলে তাকে বার কাউন্সিল শোকজ করতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেসে বার কাউন্সিল শোনা যাচ্ছে ইতিমধ্যেই তাকে শোকজ করেছে যে আপনি কি আদৌ 5 বছর ধরে কোথাও প্র্যাকটিস করেছিলেন নাকি। এরকম একাধিক নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুন আমরা পরবর্তীকালে কোনো এপিসোডে জানবো। কিন্তু গতকাল আদালতের ভেতরে কি হলো সেটা তো জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে পৌঁছেছিলেন ভোট পরবর্তী হিংসায় কেস করতে, এবং সাথে সাথে বুলডোজার যেভাবে চলছে বিভিন্ন জায়গায়, সেই বুলডোজার নীতির বিরুদ্ধে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন। এই বিষয়ে আদালত কি পর্যবেক্ষণ করলো সেই কপি নিয়ে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ, এক ব্যাপক হুঁশিয়ারি দিয়েছেন একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সাথে সাথে পুলিশের যারা অধিকর্তা রয়েছে তাদের দিকেও আমি আপনাদেরকে শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল আদালত থেকে বেরিয়ে এই রায়ের ব্যাপারে কি হুঁশিয়ারি দিলেন, এবং এই রায়ে কি উঠে এলো সেটাও তিনি জানালেন। দেখুন। জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম। 2জন আইপিএস কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। আপনারা অনেকে সেই সময় আসেননি সাংবাদিকতায়, যারা পুরনো তারা জানেন রেকর্ড কিন্তু আমার এটাও রয়েছে। আমিও এটাও বলে দিয়ে যাচ্ছি, যদি পুলিশ যদি আইন অনুযায়ী না কাজ করে, যদি ভিন্ডিকটিভ হয়, তাহলে কিন্তু পুলিশের জন্য কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে। সেই দিনের অপেক্ষায় থাকবেন। ডিজি থেকে আরম্ভ করে কাউকেই ছাড়বে না, ডিজি থেকে আরম্ভ করে কাউকেও ছাড়বো না, একথাও কিন্তু বলে যাচ্ছি। कल्याण कोर्ट ने क्या ऑर्डर दिया है? वो तो पढ़ा है ना अभी, आज सुना नहीं? कोर्ट में ऑर्डर दिया है, इंग्लिश में बोल देंगे क्या, जो आइन माफिक पुलिस को लॉ एंड ऑर्डर स्ट्रिक्टली मेंटेन करना होगा। जो लॉ एंड ऑर्डर अभी नहीं है, फोर्स में का बाद लॉ एंड ऑर्डर नहीं है पश्चिम बंगाल में, वही लॉ एंड ऑर्डर उसको मेंटेन करना होगा। और कोई सिटीजन, पार्टी इरेस्पेक्टिव ऑफ पार्टी, कोई पार्टी का हो, से पार्टी का जो पार्टी का हो, उसको जिसको
घर से निकाल दिया, बाहर से बाहर कर दिया, घर बार चूर चूर कर दिया, उसको दुकान से हटा दिया, प्रॉपर्टी से हटा दिया, बाड़ी से निकाल दिया। उन लोग को पोस्ट वायलेंस के लिए जिसको हुआ उन लोग को सेफ रिटर्न करना होगा पुलिस को। ये पुलिस का रिस्पॉन्सिबिलिटी है। हम लोग 2000 आदमी को नाम दिया है, 2000 आदमी जिसको घर से निकाल दिया है, एरिया से निकाल दिया है। अभी अभी हमारे साथ भेंट हुआ है आरामबाग का आदमी का, घर से निकाल दिया है, क्रिएट किया है और बीजेपी लोग कर रहे हैं और पुलिस उसको हेल्प कर रहा है। उस पुलिस को अभी डायरेक्शन दे दिया है और उनको घर में वापस ही करना होगा। यही है कोर्ट का ऑर्डर। তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অর্থে পুলিশকেও আজ হুঁশিয়ারি দিচ্ছেন যে এর আগেও তিনি নাকি পুলিশদের চাকরি খেয়েছেন, আগামী দিনেও তিনি পুলিশদের সতর্ক করছেন যে কোথাও যদি এই আদালত অবমাননা হয় তাহলে কিন্তু তাদের চাকরি নিয়ে টানাটানি করবেন। একটা অদ্ভুত নিয়ম দেখুন, সময়ের উপরে অহংকার কিন্তু কারোর করা উচিত নয়। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের দেখে একসময় আইপিএস আইএস অফিসারেরা স্যালুট করত, আর আজকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়দেরকে সেই পশ্চিমবঙ্গ পুলিশকেই কাঠগোড়ায় তুলতে হচ্ছে। এটা হচ্ছে সময়ের বড় খেলা। যাই হোক, এই বিষয়টা সকলেরই মাথায় রেখে দেওয়া দরকার যে সময় কারোর একার নয়, আজ আপনার তো কাল আমার। আর এইটা ভুলে গিয়েই অনেক মানুষ অহংকারে নিজেদের সেই সময় নিয়ে ভুল ব্যবহার করে। যাই হোক, এই বিষয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলেন আইন মোতাবেক কিভাবে আদালত থেকে পর্যবেক্ষণ ছিনিয়ে এনেছেন যে সমস্ত রকমের যারা এই ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া রয়েছে তাদেরকে ইমিডিয়েট ঘরে ফেরাতে হবে। সাথে সাথে দোকান যাদের ছিল যদি দোকান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদেরকে দোকান ফিরিয়ে দিতে হবে। এই সমস্ত কিছু আদালত পর্যবেক্ষণ করেছে এবং পুলিশকে বলেছে যে এই সমস্ত বিষয়ে আলোকপাত করতে। এছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো একটি বিস্ফোরক গতকাল মন্তব্য করেছেন। তিনি এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামী 5 বছর তাকে ঘুমোতে দেবেন না এমন পর্যন্ত কথা বললেন, যেটা আমি আপনাদেরকে শোনাবো। দেখুন। 5 বছর এই মুখ্যমন্ত্রী ঘুম কিন্তু আমরা ভাঙিয়ে রেখে দেবো, একদম কথা দিয়ে যাচ্ছি। একদম কি করে ঘুমোয় সেটাও আমরা দেখবো। একদিকে বড় বড় কথা বলবে, আরেকদিকে অপোজিশনের বিরুদ্ধে সমস্ত রকমের স্টেপ নেওয়া হবে। বিরোধী দলকে থাকতে দেবো না, তা আমরা হতে দেবো না। আমাদের লড়াই রাস্তাতেও থাকবে, আমাদের লড়াই কোর্টেও থাকবে, আমাদের লড়াই আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাবে। এইটুকু আমি বললাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তাকেও হুঁশিয়ারি যে আগামী 5 বছর তার ঘুম হারাম করে দেবেন যদি এই ধরনের আর কোন রকম ঘটনা ঘটে। কিন্তু এছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন আমরা কিন্তু লড়াইয়ে থাকবো, আমরা রাস্তায় নামবো, আমরা কোর্টে যাব। কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাদের নিয়ে লড়াই করবেন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, বিশেষ কিছু চিত্রও আপনাদেরকে দেখাবো। আজকে তৃণমূল কংগ্রেস এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে বেশ কিছু সেলিব্রিটি তারা গায়েব হয়ে গিয়েছে। শুধু গায়েব হয়ে যায়নি, যখন তৃণমূল কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতারা আদালতে গিয়ে তাদের কর্মীদের ভোট পরবর্তী হিংসা থেকে বাঁচানোর জন্য মামলা পর্যন্ত করছে, তখন সেই দলের চেটেপুটে খাওয়া সেলিব্রিটি মার্কা নেতারা তারা কোথায় গিয়েছে আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য আমি শোনাবো। যে বক্তব্য দুটো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন তার দলের অভ্যন্তরীণ ব্যাপারে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং ভোট পরবর্তী হিংসায় যারা ঘর ছাড়া রয়েছে তাদেরকে ঘরে ফেরানোর আন্দোলন করতে। দেখুন। আমার ঘরের বাইরে এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে, কিন্তু পরিবারের ছোট সন্তান ছেলে মেয়ে কাউকে এরা রেয়াত করেনি। এই কৃষ্টি এই সংস্কৃতি কোনোদিন বাংলার মানুষ দেখেনি। আমি বিচার এবং এর সদুত্তর বিশ্বাস করি মানুষ দেবে, তাই আমি সবকিছু মানুষের উপর ছেড়ে দিচ্ছি। দলের জেলা স্তরের যারা নেতৃত্ব আছে আমি সকলকে অনুরোধ করব যে অঞ্চল স্তরে বা ওয়ার্ড স্তরে বা বুথ স্তরে যে কর্মীদের উপর আঘাত হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা করে এফআইআর করবেন। এফআইআর যদি না নেয় থানা, তাহলে স্ট্রেট একটা অনলাইন এফআইআর করবেন এবং 48 ঘন্টার মধ্যে ফিজিক্যাল কপি থানায় জমা দেবেন এবং কপিগুলো আমাদের পাঠাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের বার্তা আপনারা শুনলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গতকাল ভিডিও কনফারেন্সের বার্তা সেটাও আপনারা শুনলেন। আপনাদের শোনালাম তারা তাদের জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন নেতাদেরকে বা বলা ভালো যারা বিধায়ক টিকিটের প্রার্থী পদের জন্য লাফালাফি করেছিলেন তাদের দিকে এই বার্তা ছুড়ে দিলেন। কিন্তু আমি আপনাদেরকে দুটো তিনটে চিত্র দেখাচ্ছি যে এরা কাদেরকে বলছে। এই তৃণমূল কংগ্রেস দল এতদিন ভালো সৈনিকদেরকে সম্মান দেয়নি, আর যাদেরকে তারা নেতা তৈরি করেছে তারা এখন বিদেশে কেউ ফুর্তি করছে, কেউ আবার ইনস্টাগ্রামে টাইট জামা প্যান্ট পরে নাচ গান করছে এবং বডি বিল্ডিং এর ছবি দেখাচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের বরানগরের যিনি সেলিব্রিটি প্রার্থী ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যিনি এতদিন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করছিলেন, তিনি নির্বাচনে হেরে যাওয়ার পরে তার দলীয় কর্মীরা যদি ঘর ছাড়া হয়েও থাকে সেই বিষয়ে তার নজর নেই। তিনি এখন ইনস্টাগ্রামে রিল প্রকাশ করছেন নাচা গানা করে। দেখুন।
আমি আপনাদের রিলসটা দেখাচ্ছি। একটা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার ইনস্টাগ্রামে ছেড়েছে, তার ফেসবুকে ছেড়েছে, এই সময় যখন বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা নিয়ে তার দলের নেতারা লড়াই করার কথা বলছেন নেতৃত্বদের, সেই নেতৃত্বরা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। আর এখানে আমি মিউজিকটা সরিয়ে দিয়েছি, তার কারণ কপিরাইট ক্লেম থাকে, সেই জন্য মিউজিকটাকে আমাকে সরিয়ে আপনাদেরকে দেখাতে হচ্ছে। একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নাচা গানা করে বেড়াচ্ছেন, আবার জিমের ছবি দিচ্ছেন, আবার এইদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্য লাফালাফি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা ডাকছিলেন, সেই জায়গার যিনি এখন বিজেপি বিধায়ক সজল ঘোষ, সেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে উদ্ধার করে পার্টি অফিস খুলে দিচ্ছে। দেখুন, দিতে চাই, লড়াইটা গণতন্ত্রের ছিল, গণতান্ত্রিক ছিল। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে, তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব, এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না। সবার রাজনীতি করার অধিকার আছে এবং থাকবে। ওগুলো পরে কথা হবে, ওগুলো নিয়ে পরে কথা হবে। আপনারা পার্টি অফিস খুলুন, আমার নাম্বার রাখুন। আমি আছি। ওইদিকে ব্যারাকপুরেও তাই অবস্থা। ব্যারাকপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ চক্রবর্তী বলতে পাগল হয়ে যাচ্ছিলেন, আর এই রাজ চক্রবর্তীকে টিকিট দিয়েছেন। সেই রাজ চক্রবর্তী আজকে টিকিট পেয়ে হেরে গিয়েছে। হতে পারে হার জিত থাকতেই পারে, কিন্তু হেরে যাওয়ার পরে যখন কর্মীরা ভয়ে ঘর ছাড়া, তখন সেই কর্মীদেরকে বাড়ি ফেরানোর জায়গায়, সেই কর্মীদের পেটে ঠিকমতো খাবার পৌঁছাচ্ছে কিনা সেই কথা চিন্তার জায়গায় এই রাজ চক্রবর্তী এবং তার পরিবার চলে গিয়েছে বিদেশে, এবং সেখান থেকে দেখুন ভালো ভালো খাবারের ছবি পোস্ট করছে, তার ব্যক্তিগত জীবনের আনন্দময় মুহূর্তের ছবি পোস্ট করছে। করতেই পারেন, তার ব্যক্তিগত জীবন রয়েছে, কিন্তু এইটা কি সঠিক সময়? এই রাজ চক্রবর্তীর জন্য একাধিক মানুষ বিজেপির সঙ্গে লড়াইয়ে নেমেছিল, তারা হয়তো আজকে ঘরে খাবারটুকু জুটছে না, কিংবা ঘর ছাড়া হয়ে ভয়ে পালিয়ে রয়েছে। সেই ব্যক্তিগুলোর পাশে না দাঁড়িয়ে সে তার নিজের ব্যক্তিগত জীবন এই সময় ফেসবুকে পোস্ট করছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলছেন এই নেতৃত্বদেরকে রাস্তায় নেমে আগামী দিনে সাধারণ কর্মীদের পাশে দাঁড়াতে। এতদিন আপনারা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন এবং সেলিব্রিটিদের যে চকচকে মুখ দেখিয়ে সাধারণ মানুষের ভোট নেওয়ার চেষ্টা করেছেন, আদতে দলের অভ্যন্তরীণে এরা খুন তৈরি করে দিয়ে গেছে। তার জলজ্যান্ত উদাহরণ আজকে একটা এটা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তাদের দলনেত্রীকে চোর চোর স্লোগান বলা হচ্ছে, সেখানে তারা বিভিন্ন জায়গায় ফুর্তিগিরি করে বেড়াচ্ছে। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসগুলো ওই প্রথম দিন দখল হয়ে গিয়েছিল, সেই পার্টি অফিসগুলো খুলিয়ে দিচ্ছে সজল ঘোষ থেকে শুরু করে কৌস্তব বাগচিদের মতো, যারা এদের বিরোধী। আজকে 21শে জুলাইয়ের মঞ্চে, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনের সিটটা কোন সেলিব্রিটি নেবে, সেই সেলিব্রিটির মধ্যে মারামারি লেগে যেত কে নেবে। আর সেই সেলিব্রিটিগুলো আজকে এই ভোট পরবর্তী হিংসার কথা যখন তৃণমূল কংগ্রেস বলছে এবং তার নেতৃত্বদেরকে রাস্তায় নামার কথা বলছে, তখন সেই সেলিব্রিটিদের আর পাত্তা নেই। এই সমস্ত ব্যক্তি রাজনীতির জন্য অভিশাপ। তাই বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যারাই সেলিব্রিটি নিয়ে জীবনে মাতামাতি করেছে, তাদের দলকেই এইভাবে আগামী দিনে মুখ থুবড়ে পড়তে হয়েছে, যার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এইটা। তাই বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীদের কাছে আবেদন থাকবে যে রাজনীতি করুন, কিন্তু এই সমস্ত মুখোশধারী ব্যক্তিদের জন্য নিজেদের জীবনকে নষ্ট করে দিয়ে ওই একে অপরের দলের বিরুদ্ধে থাকা প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা করবেন না। রাত বেরাতে আপনার পাশে খাবার না জুটলে আপনার প্রতিবেশী দাঁড়াবে, আর এরা বিদেশে গিয়ে ফুর্তি করার ছবি আপনাদেরকে দেখিয়ে আপনাদের মনেই কষ্ট দেবে। চলুন আপনাদেরকে এবারে নিয়ে যাই বিধানসভার ভেতরে। আজকে বিধানসভার অধিবেশনে সকাল সকাল যে দৃশ্য দেখা গেল, সেই দৃশ্যই বলে দিচ্ছে আগামী 5 বছর এই রাজ্যের বিধানসভায় ব্যাপক হট্টগোল হতে চলেছে। তৃণমূল কংগ্রেস তো প্রথমেই ওয়াকআউট করে দিল বিজেপির ভোট পরবর্তী হিংসা এবং ভোট চুরির ওপর অভিযোগ করে স্লোগান দিতে দিতে। দেখুন,
কিন্তু এটা ওয়াকআউট করার সময় আর ওয়াকআউট হওয়ার আগে কি ঘটনা ঘটেছিল সেটা তো আপনাদেরকে দেখাতে হবে। ওয়াকআউট হওয়ার আগে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পরে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে এক ছোট্টখাট্ট বাগবিতণ্ডা দেখা গেল, যদিও সৌজন্য তার মধ্যে থেকে। আমি দেখাবো প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায় কি আবেদন করেছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে। একেবারে তিনি সরাসরি বিধানসভার লাইভ ক্যামেরা চলার সময় শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করলেন এবং শুভেন্দু অধিকারীও তিনিও শোভনদেব চট্টোপাধ্যায়ের যে মন্তব্য সেই মন্তব্যের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে জবাব দিলেন। আমি প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাবো, দেখুন। মুখ্যমন্ত্রী এজেন্ডার বাইরে অনেক কথা বললেন, আমরা শুনলাম। আবার তিনি দাঁড়িয়ে বললেন এজেন্ডার বাইরে বলার উচিত নয় বলছেন। এটা যে দ্বিচারিতা হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, আমি জানি না, আমি দীর্ঘ সময় নিশ্চয়ই বলবো না, তবে এই কথা ঠিক। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ভরসা হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাই কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আজকে বহু মানুষকে আজকে যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে। আজকে সেই স্বৈরাচারী পদধ্বনি আমরা পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছি। আগামী দিনে চাইব মুখ্যমন্ত্রীর কাছে যে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত থাকে। আমরা সকলে শপথ দিয়েছি, আমরা গণতন্ত্রের নামে শপথ নিয়েছি। সেই গণতন্ত্রের নামে শপথ নিয়ে যদি এই রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয় এবং স্বৈরাচারের প্রতিষ্ঠিত হয়, তাহলে তার বিরোধিতা বাংলার মানুষ করতেই চলবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ রাজ্যের নতুন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় কার্যত ভোট পরবর্তী হিংসায় যারা ঘর ছাড়া রয়েছে তাদেরকে বাড়ি ফেরানোর জন্য প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন। মুখ্যমন্ত্রীও চুপ করে বসে রইলেন না, মুখ্যমন্ত্রী উঠে দাঁড়ালেন এবং এই শোভনদেব চট্টোপাধ্যায়ের যে আবেদন রয়েছে সেই আবেদনের ভিত্তিতে তিনি যে বক্তব্যটা রাখলেন সেটা আপনাদের সামনে রাখছি, দেখুন। আমি বলি, আমি শুনুন, আমি আপনার অন্য সব কথার কোনো মুহূর্তে উত্তর দেব না। প্রথমত আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেঞ্জুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল। আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021 পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021 পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কথায় একটা বক্তব্য পরিষ্কার যে তিনি ভোট পরবর্তী হিংসায় যারা ঘর ছাড়া রয়েছে একেবারে তিনি নাম করে বললেন যে আপনারা লিস্ট দিন, আমাদের এসপি গিয়ে আমাদের স্থানীয় বিধায়ক গিয়ে তাকে ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে। কিন্তু তার যদি নাম 2021 সালের ভোট পরবর্তী হিংসায় থাকে তাহলে তাকে জেলে যেতে হবে, পরিষ্কার জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। যদিও এই বক্তব্যটার শুভেন্দু অধিকারীর বিরোধিতা করার আমার কাছে কোনো জায়গা নেই, তার কারণ ভোট পরবর্তী হিংসায় কারুরই জড়িত থাকা উচিত নয়। যদি ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতা দাদাগিরি করে থাকে 2021 সালে, তার দাম তাকে আজকের দিনে চোকাতে হচ্ছে বা হবে, এটা পরিষ্কার কথা। এবং আজকের দিনে যারা বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসায় যুক্ত হচ্ছে, যখন বিজেপি দল চলে যাবে তারও প্রতিদান তাদেরকে চুকাতে হবে। এটাই কালের নিয়ম, এটাই নিয়তির নিয়ম। তাই হাতে ক্ষমতা থাকলে কেউ অহংকার না করে মানুষের সেবার কাজে লাগান, এটাই তো আমরা আবেদন করে থাকি বারবার। চলুন আপনাদেরকে এরপরে নিয়ে যাব তিলজলার অগ্নিকাণ্ডের কাছে। সেখানে ভয়াবহ পরিস্থিতি। তিলজলার অগ্নিকাণ্ডে 24 ঘন্টার মধ্যেই এই রাজ্যের বর্তমান প্রশাসন সেই জায়গার যত অবৈধ বিল্ডিং রয়েছে সেগুলোর উপরে বুলডোজার চালানোর নির্দেশ দিয়েছিল এবং সেই ঘটনা
ঘটে যাওয়ার পরে সেখানে কার্যত মরা কান্না চলছে, কান্নার রোল চলছে। যদিও সেটা স্বাভাবিক, কারণ এতদিনের যে সমস্ত জায়গাপত্রে যারা বাড়িঘর দুয়ার করেছিল তাদেরকে 15 দিন সময় না দিয়ে বর্তমান প্রশাসন মাত্র 24 ঘন্টার মধ্যে তাদের বাড়িঘর দুয়ারের উপর বুলডোজার চালিয়ে দিচ্ছে, তাই তাদের কান্নাকাটি তো বেরোবেই। আমি প্রথমে দেখাবো সেখানে সাধারণ মানুষরা কিভাবে হাপিত্তেশ করছে। नोटिस भी नहीं दिया, घर का छोड़ दिया, बच्चे लेके दादा घर बच्चे लेके हम लोग को सरकार ये सरकार अच्छा काम नहीं किया डिमांड सर है कि हम लोग को टाइम देना चाहिए था। आपको आप नोटिस दे के 15 दिन का टाइम देना चाहिए था, irrespective of it is illegal or not, which it is not, by the way. We have given the papers, we have the papers. They did not allow us to access the paper. हमारे पेपर बिल्डिंग में थे। ये बोला जा रहा है कि पूरा बिल्डिंग ही इलीगल है। हाँ, एंड अगर इलीगल है भी, आप 1 घंटे में नहीं तोड़ सकते हैं। आप खुद अपने कॉन्स्टिट्यूशन पढ़िए, अपने लॉज पढ़िए। द लॉ सेज दैट यू कैन नॉट डू दैट इन सच अ शॉर्ट नोटिस। देयर हैज टू बी मल्टीपल नोटिसेस, देयर हैज टू बी 15 डेज टाइम टू वेकेट योर प्रेमिसेस, अपने सारे चीज को हटाने के लिए। इतना बिलोंगिंग्स होता है। এ বড় বেদনার দৃশ্য, যে ঘটনা তিলজলায় ঘটেছে সেটাও কাম্য নয়, এবং সেই ঘটনার জন্য যে সমস্ত আধিকারিকরা দোষী তাদের বিরুদ্ধে শাস্তি হোক, তাদের ফাঁসি হয়ে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ যেখানেই সুযোগ দেখে 2 পয়সা গুঁজে দিয়ে সেই সুযোগটাকে কাজে লাগানোর আমাদের মতো সাধারণ মানুষ চেষ্টা করে, মধ্যবিত্ত মানুষেরা। তাই এরা বিভিন্ন আইন কানুন না মেনে বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে এই ধরনের বিল্ডিং তৈরি করেছে, আর সেই বিল্ডিং 24 ঘন্টার মধ্যে এইভাবে মাটিতে মিশিয়ে দেওয়া দেখে সাধারণ মানুষের তো চোখের জল চলেই আসবে। আমি মনে করি এই সাধারণ মানুষগুলোর থেকেও 100 গুণ বেশি দোষী সেই সমস্ত আধিকারিকেরা, সেই সমস্ত মন্ত্রীরা, সেই সমস্ত নেতারা যারা এদের এই বেআইনি কার্যকলাপের পিছনে টাকা খেয়ে কাগজপত্র করে দিয়েছে। তাই তাদের আগে ধরে নেওয়া হোক। যদি এই বিষয়ে কলকাতার বর্তমান পুরসভার মেয়র যিনি রয়েছেন ফিরাদ হাকিম মহাশয়, তিনি দোষী হয়ে থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করা হোক। কিন্তু সাধারণ মানুষগুলোকে এইভাবে চোখের জলে নাকের জলে 24 ঘন্টার মধ্যে করে দেওয়া, এটা কিন্তু একেবারেই একটা সভ্য সমাজের কালচার হতে পারে না। আর এই সাধারণ মানুষগুলোকেও কিছু না হলেও অন্তত 15 দিনের একটা নোটিশ পিরিয়ড দেওয়া উচিত ছিল, কারণ এখানে একটা মনুষ্যত্ব বলেও জায়গা থাকা উচিত। একটা সাধারণ মানুষ যদি খুনের কেসেও জড়িত হয়ে থাকে, ভারতবর্ষের আদালত সেই সাধারণ মানুষকে উকিল দিয়ে থাকে, তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ পর্যন্ত দিয়ে থাকে। কিন্তু এই পরিবারগুলোকে যে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ সরকার সেটা পর্যন্ত না দিয়ে এই 24 ঘন্টার মধ্যে এই ধরনের কর্মকাণ্ড, যেটা মনুষ্যত্বের পক্ষে দেখে খারাপ লাগছে। কিন্তু এই জায়গায় পৌঁছে গিয়েছিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বক্তব্য রেখেছেন সেখানে গিয়ে আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। जो काम हो रहा है इलीगल हो रहा है, इसको देखिए हम इलीगल के पक्ष में कभी खड़ा नहीं होती, लेकिन सबका एक रूल होना चाहिए। अगर इसको खाली कराना है तो एटलीस्ट एक वक्त देना चाहिए, लेकिन नहीं दिया गया। ये जितना के घर में नोटिस आया है, अब 2-4 बंदा यहाँ पे हैं, उनके आप हाथ में दे दीजिए। इसको 2 तरह का लड़ाई होगा, एक है लीगली लड़ाई होगा, फिर आदमी को लेके डेमोक्रेटिक वे से हम लोग प्रोटेस्ट करेंगे। माथा गरम करके 2 पुलिस को पिटाने से कुछ काम नहीं होगा, काम खराब होगा। इसमें काम खराब होगा, आपके एक तरफ घर जाएगा, दूसरी तरफ आप जेल भी जाओगे। ठीक है, ये दिमाग में घुसा लीजिए। इतना दिन तक हम लोग का यही काम के इस्तेमाल किया गया, जाओ उसको मार दो, उसको मार दो, क्या फायदा है? इतना मार के क्या हुआ? देखो आप आज रोड पे खड़े हो गए, तो आप लोग हम बोलेंगे जिसका नोटिस घर में आया है, सब नोटिस एक जगह करो, उसको लेके हम लोग क्या करेंगे? पहला काम होगा लीगली चैलेंज इसको। हम लोग सालों साल 50 साल 30 साल 40 साल इधर रह रहे हैं, आपको तुरंत कोई नोटिस देके भगा देगा, ऐसा नहीं हो सकता। इसमें लॉ एंड ऑर्डर है। हम लोग आपको बोल रहे, हम है ना, हम अगर विश्वास करोगे तो देख सकते हो, बोलने दो। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে সেই যে ভিড়গুলো রাগে গজগজ করছে তাদেরকে কন্ট্রোল করতে গিয়েছেন। এবারে তিনি তার দলের প্রমোশন করার জন্য সেখানে গিয়েছেন নাকি তাকে কেউ পাঠিয়েছে সেটা তো সে নিজেই জানে, আমি বলতে পারবো না। কিন্তু তিনি গিয়ে সেইখানকার মানুষকে সমবেদনা জানাচ্ছেন, সাধুবাদ জানাই। এই জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু পৌঁছাতে পারলো না। তৃণমূল কংগ্রেসের হাতে এই রাজনৈতিক ক্ষেত্রে একটা ইস্যু ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জায়গায় পৌঁছাতে পারলো না। তার পেছনেও একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার আপনাদের কাছে আমি রাখবো। তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে এই জায়গায় যেতে?
কারণ বিভিন্ন জায়গায় এই ছোটখাটো যে দাদাগিরিওয়ালা নেতারা তৈরি হয়েছিল, তারাই এই ধরনের জিনিসগুলোকে তৈরি করতে মদত দিতে সাহায্য করেছিল। তাই সেই সমস্ত নেতারা যদি সেখানে পৌঁছায় আর সাধারণ মানুষরা যদি তাদের কলার ধরে, সেই জন্যই কি তারা সেখানে গিয়ে রাজনীতিটা এই সময় করতে চাইছে না জানি না। তবে সবকিছুর ক্ষেত্রে বলবো একটাই বিষয়, যেভাবে সাধারণ মা বোনেরা চোখের জল ফেলছে এটা কাম্য নয়। এরা যদি বেআইনি কাজ করেই থাকে, অন্তত 15টা দিন সময় দেওয়া হোক, নোটিশ দেওয়া হোক, আদালতে যাওয়া হোক, একেবারে তাদের ঘরগুলোকে সিল পর্যন্ত করে দেওয়া হোক। কিন্তু এইভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া 24 ঘন্টার মধ্যে, এটা একটা সভ্য সমাজের মধ্যে মানানসই হচ্ছে না। আর এদিকে যখন এই সাধারণ তিলজলার মানুষরা চোখের জলে নাকের জলে হচ্ছে, তাদের অবৈধ নির্মাণগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, এমনটা শোনার পরে ঠিক তখন আমাদের মতো যারা সাধারণ মানুষ, আপনাদের মতো যারা দর্শক সাধারণ রয়েছেন, তারাও আবার চোখের জলে নাকের জলে হওয়ার সময় চলে এলো। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়ে গেল 3 টাকার উপরে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। পেট্রোল ডিজেলের দাম বাড়লো, লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 3 টাকা 14 পয়সা, আর 1 লিটার ডিজেলের দাম বাড়লো 3 টাকা 11 পয়সা। আজ সকাল 6টা থেকেই নয়া দাম কার্যকর। কোথায় যাই আমরা সাধারণ মানুষ বলুন? এই কিছুদিন আগেই নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে পেট্রোল ডিজেলের কিন্তু শর্টেজ হচ্ছে, আর তার জন্য তারা বিভিন্ন গাইডলাইনও প্রকাশ করে দিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারদের ওয়ার্ক ফ্রম হোম 50% কর্মচারীদেরকে করতে বলেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গাড়ির কনভয়ে কাটছাঁটের দৃশ্য চলে আসছে। তার মানে আগামী দিনে পেট্রোল ডিজেল নিয়ে ভারতবর্ষকে ভুগতে হতে পারে আগামী 1 বছরের মধ্যে। তাই জন্যই এত তৎপরতা নেওয়া হচ্ছে, দাম বাড়িয়ে দেওয়া হলো পেট্রোল ডিজেলের। আর এই দাম বাড়ানোর সাথে সাথে আগামী দিনে আরো যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো পেট্রোল ডিজেলের উপর নির্ভর করে থাকে, এমনকি আনাজপত্র, খাবার জিনিস, সেগুলোর দাম নিঃসন্দেহে বাড়বে। গতকাল দুধের দাম ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। আগামী দিনে ভারতবর্ষের সাধারণ মানুষের নাবিশ্বাস উঠতে চলেছে, এই দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা খুশির খবর থাকতে পারে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন বলেছিলেন এই পশ্চিমবঙ্গের তৎকালীন বর্তমান সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পেট্রোল ডিজেলের জন্য নাকি 10 টাকা এক্সট্রা নিয়ে থাকে। আর এই ক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বক্তব্যও দিয়েছিলেন, যেটা আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। দেখুন। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপি কে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। তাহলে 3 টাকা যে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হলো, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য কি খুশির খবর আসবে? কারণ বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেতা ওপেন ক্যামেরার সামনেই এই কথা বলেছিলেন যে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার যে এক্সট্রা টাকাটা নেয় সেইটা যদি মুকুব করে দেয়, তাহলে আমরাও কম দামে পেট্রোল ডিজেল পাবো। তাহলে কি আগামী দিনে শুভেন্দু অধিকারী আমাদেরকে এই 3 টাকার যে বোঝাটা বাড়লো, সেই বোঝা থেকে বিস্তার দেবেন, নাকি তিনি সেই সময় রাজনীতি করেছিলেন, সেটা তো পরিষ্কার অর্থে আগামী দিনেই জানা যাবে। এই মুহূর্তে আমরা এটাই কামনা করতে পারি যে সেদিন শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, সেটা যেন বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ সত্য হিসাবে জানতে পারে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিও ভালো লাগলে পরিচিত জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।